জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় খবর। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইরান ইরাক যৌথ সামরিক বাহিনী। মোসাদের শীর্ষ কর্মকর্তা খতম। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। উত্তর ইরাকের কৌশলগত এরবিল শহরের বুক চিরে এবার নেমে এলো সাক্ষাৎ মহাপ্রলয়ের আগুনের তুফান। মধ্যপ্রাচ্যের সাম্রাজ্যবাদী অপশক্তির গোপন ষড়যন্ত্রের জাল চিরতরে ছিঁড়ে ফেলতে ইসলামী প্রজাতন্ত্র, ইরান ও প্রতিবেশী ইরাক এবার শুরু করেছে এক ভয়াল, যুগান্তকারী ও সরাসরি যৌথ সামরিক অভিযান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাঠ পর্যায়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে, এরবিল প্রদেশের আকাশে অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসা দুটি ঘাতক ড্রোন সরাসরি আঘাত হেনেছে অত্যন্ত সুরক্ষিত এক বিশেষ স্থাপনায়। আর এই নিখুঁত ও প্রলয়ঙ্করী ড্রোন তোপের মুখে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ইসরায়েলি মোসাদের মূল গুপ্তচর কেন্দ্র। এদিকে ট্রাম্পের ছেলেকে হন্যে হয়ে খুঁজছে ইরান। অপরদিকে ইরানের যুগান্তকারী ঘোষণার পরপরই নেতানিয়াহুর ছেলে উধাও। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। ইরানের স্পাই বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি হন্যে হয়ে খুঁজছে দুই প্রভাবশালী প্রেসিডেন্টের পুত্রকে, যাদের বাবা ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন তার পুত্রকে হত্যার ছক কষছে ইরান। কিন্তু এবার ইরান করল আরও ভয়ঙ্কর কাজ। ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার বিনিময়ে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করল তেহরান। হত্যার হুমকি দেয়া ভিডিও নজরে এসেছে মার্কিন সিক্রেট সার্ভিসের। এই পুরস্কারের পরিমাণ $1 কোটি। আরও জানিয়ে দেব ইরানের বিধ্বংসী তাণ্ডবে নুয়ে পড়ল কাতার। থতমত খেয়ে তেহরানের দ্বারস্থ কাতারের প্রধানমন্ত্রী। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যভেদী বার্তা পৌঁছে যাবার পর এবার নড়ে চড়ে বসেছে ওয়াশিংটনের মিত্ররা। মধ্যপ্রাচ্যে নিজেদের টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত কি তেহরানের কাছে নতি স্বীকার করতে হচ্ছে কাতারকে? সবশেষে দেখবেন মার্কিন ঘাঁটির বেহাল দশা করল ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে খেলতে এসে তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিল যুক্তরাষ্ট্র। আলহামদুলিল্লাহ, সামরিক থেকে অর্থনীতি উভয় দিকে ইরানের নজিরবিহীন বিজয়। থাকছে সর্বশেষ প্রতিবেদন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম উড়িয়ে দিয়েছে। গত সংঘাতের উত্তাল দিনগুলোতে ইরান কেবল সামরিক ঘাঁটিতেই আঘাত হানেনি, বরং মার্কিনীদের গোপনীয়তার দুর্গ হিসেবে পরিচিত গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি যন্ত্রপাতিতে এমন প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে যা মার্কিন গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। সিআইএ এবং অন্যান্য মার্কিন গুপ্তচর সংস্থাগুলো তাদের দীর্ঘ ইতিহাসে কখনো এমন ভয়াবহ আঘাতের মুখোমুখি হননি। তেহরানের ছোড়া শত শত ড্রোন ও নিখুঁত মিসাইল আঘাত হেনে ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকার চোখ কান খ্যাত নজরদারি হার্ডওয়্যার ও সংবেদনশীল গোয়েন্দা পোস্টগুলো। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সাম্রাজ্যের এই সুউচ্চ নিরাপত্তা মিনারগুলো মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত হয় ওয়াশিংটনের ভেতরের শক্তিধর মহলগুলো চরম আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উত্তর ইরাকের কৌশলগত এরবিল শহরের বুক চিরে এবার নেমে এলো সাক্ষাৎ মহাপ্রলয়ের আগুনের তুফান। মধ্যপ্রাচ্যের সাম্রাজ্যবাদী অপশক্তির গোপন ষড়যন্ত্রের জাল চিরতরে ছিঁড়ে ফেলতে ইসলামী প্রজাতন্ত্র, ইরান ও প্রতিবেশী ইরাক এবার শুরু করেছে এক ভয়াল, যুগান্তকারী ও সরাসরি যৌথ সামরিক অভিযান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাঠ পর্যায়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে, এরবিল প্রদেশের আকাশে অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসা দুটি ঘাতক ড্রোন সরাসরি আঘাত হেনেছে অত্যন্ত সুরক্ষিত এক বিশেষ স্থাপনায়। আর এই নিখুঁত ও প্রলয়ঙ্করী ড্রোন তোপের মুখে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত ইসরায়েলি মোসাদের মূল গুপ্তচর কেন্দ্র। বাইরে থেকে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর অফিস বলে দাবি করা হলেও ভেতরে আসলে গড়ে তোলা হয়েছিল ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল ব্ল্যাক অপারেশন ও নজরদারি নেটওয়ার্ক। ইরান ও ইরাকের যৌথ গোয়েন্দা ইউনিট এই গোপন আস্তানার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরপরই পরিচালনা করে এই সমন্বিত ডুমসডে এয়ার স্ট্রাইক। প্রত্যক্ষদর্শী ও প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই মুখোমুখি সামরিক অপারেশনে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ইসরায়েলের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক বিশেষজ্ঞ ও মোসাদের দুর্ধর্ষ ফিল্ড কমান্ডার। ড্রোন দুটি ভবনের মূল নিয়ন্ত্রণ কক্ষে সরাসরি আঘাত হানায় কোনো প্রতিরোধ বা পালানোর সুযোগ পায়নি সেখানে থাকা ইসরায়েলি সামরিক কর্তারা। ঘটনার ভয়াবহতায় পুরো কুর্দিস্তান আঞ্চলিক সরকার এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা সদর দফতরে নেমে এসেছে পিনপত নীরবতা। কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ড্রোনগুলোর উৎক্ষেপণ নিয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না, কারণ এর নেপথ্যে লুকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ পাল্টে যাওয়া নতুন বাস্তবতা। ইরাকের আকাশ ও মাটিকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে গোপন নাশকতার যে নোংরা খেলা খেলছিল ইসরায়েল, বাগদাদ ও তেহরানের এই যৌথ আঘাত সেই চক্রান্তের কফিনে শেষ প্যারেক ঠুকে দিয়েছে। পশ্চিমা স্যাটেলাইট আর স্থানীয় প্রতিরক্ষা ফাঁকি দিয়ে পরিচালিত এই নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক তেল আবিবের গোয়েন্দা অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এরবিলের মাটিতে ইসরায়েলি গুপ্তচরদের এই ভয়াল পরিণতি আজ পুরো বিশ্বকে এক ঐতিহাসিক বার্তা দিল। মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্বে হাত বাড়ালে কোনো গোপন আস্তানায় আর নিরাপদ থাকবে না। মাটিতে ধূসর নেকড়ের রক্তগরম হুঙ্কার আর আকাশে কালান্তক তুফানের মহাপ্রলয়। ঠিক এভাবে এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধবাজ দখলদার রাষ্ট্র ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরার চূড়ান্ত ব্লুপ্রিন্ট এঁকে ফেলেছেন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ইরানি মিসাইলের ক্ষত শুকাতে না শুকাতেই এবার ইসরায়েলের কপালে নেমে এলো ইতিহাসের সবচেয়ে ভয়াল ঝড়ের অশনি সংকেত। আঙ্কারার পক্ষ থেকে এসেছে ডিরেক্ট হুঁশিয়ারি। এবার শুধুমাত্র দখলদার ইসরায়েলকে গুড়িয়ে দিতে এবং তেল আবিবকে ছাড়খাড় করতে ময়দানে নামানো হচ্ছে তুরস্কের সর্বাধুনিক ও ভয়ঙ্করতম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4কে। আঙ্কারা সাফ জানিয়ে দিয়েছে, সিরিয়া থেকে ফিলিস্তিন কোথাও আর ইসরায়েলকে এক চুলো ছাড় দেবে না তুরস্ক। আর এই ঘোষণার সাথে সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মসনদে শুরু হয়েছে চরম শোনের দশা। তুর্কি ভাষায় টাইফুন শব্দের অর্থ হলো অতি প্রবল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আর সেই টাইফুনের প্রলয়ে এবার ইসরায়েলের সব অহংকার মাটির সাথে মিশিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসা। সামরিক পরিসংখ্যানে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। এই মিসাইলটির ওজন প্রায় 7.2 টন, দৈর্ঘ্য 10 মিটার এবং ব্যাস 938 মিলিমিটার। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হলো এর পাল্লা প্রায় 1500 কিলোমিটার, যার সোজা অর্থ হলো তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে একটি মাত্র বোতামে চাপ দিলে মুহূর্তের মধ্যেই মিসাইলটি সীমান্ত পেরিয়ে সরাসরি তেল আবিবের রাজপ্রাসাদ, ইসরায়েলের বিমান ঘাঁটি ও গোপন অস্ত্রাগারে কালান্তক আঘাত হানতে শতভাগ সক্ষম। শুধু ইসরায়েলই নয়, পূর্ব ভূমধ্য সাগর, সিরিয়া এবং গোটা লেভান্ট এখন তুরস্কের এই মিসাইলের সরাসরি আওতাভুক্ত। তবে কেবল পাল্লাই নয়, এই মিসাইলের মূল সংহারী রূপ লুকিয়ে রয়েছে এর অত্যাধুনিক প্রযুক্তিতে। মিসাইলটির গাইডেন্স সিস্টেমে যুক্ত করা হয়েছে গো অন টু লোকেশন, স্পেস বেসড নেভিগেশন এবং শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা। বিশ্লেষকদের ধারণা, শব্দের চেয়ে প্রায় 5.5 গুণ বেশি গতিতে অর্থাৎ ম্যাক 5.5 বেগে ছুটে চলা এই মিসাইল উৎক্ষেপণের শেষ পর্যায়ে চোখের পলকে নিজের গতিপথ পরিবর্তন বা ম্যানুভার করতে পারে। সিরিয়ার আকাশসীমা এবং সার্বভৌম ভূখণ্ডকে কেন্দ্র করে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের দুই প্রধান সামরিক পরাশক্তি তুরস্ক ও ইসরায়েল। আঙ্কারা ও তেল আবিবের এই দীর্ঘ লড়াই এখন প্রকাশ্য বাকযুদ্ধ ছাপিয়ে সরাসরি রণাঙ্গনের সংঘাতে রূপ নিয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক মারাত্মক ও ভয়াল অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছে। এই তীব্র উত্তেজনার সূত্রপাত ঘটে যখন ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো উত্তর সিরিয়ার অত্যন্ত কৌশলগত সামরিক বিমান ঘাঁটি আবু আল দুহুর এ আকস্মিক ও বর্বরোচিত বোমা বর্ষণ করে। তুর্কির সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে হামলার পেছনে ইসরায়েল দাবি করেছিল আঙ্কারা নাকি সেখানে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছিল। তেল আবিবে সাফ হুমকি ছিল, সিরিয়ার মাটিতে তুর্কি উপস্থিতি তাদের জন্য এক চূড়ান্ত রেড লাইন। কিন্তু ইসরায়েলের এই মিথ্যা ও সাজানো অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তুরস্ক ও সিরিয়া। তাদের স্পষ্ট বার্তা, আবু আল দুহুর ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো ছিল না, বরং ক্ষতিগ্রস্ত রানওয়ে ও কন্ট্রোল টাওয়ার মেরামতের মতো মানবিক ও অবকাঠামোগত কাজ করা হচ্ছিল। এমনকি খোদ মার্কিন বিশেষ দূত টম ব্যারাকও আঙ্কারার এই অবস্থানের সত্যতা আন্তর্জাতিকভাবে নিশ্চিত করেছেন। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে দীর্ঘ নীরবতা ভেঙে বজ্রকণ্ঠে গর্জে উঠেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ইরানের স্পাই বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি হন্যে হয়ে খুঁজছে দুই প্রভাবশালী প্রেসিডেন্টের পুত্রকে, যাদের বাবা ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন তার পুত্রকে হত্যার ছক কষছে ইরান। কিন্তু এবার ইরান করল আরও ভয়ঙ্কর কাজ। ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার বিনিময়ে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করল তেহরান। হত্যার হুমকি দেয়া ভিডিও নজরে এসেছে মার্কিন সিক্রেট সার্ভিসের। এই পুরস্কারের পরিমাণ $1 কোটি। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে 20 বছর বয়সী ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দিয়েছে ইরান। প্রায় 3 মিনিটের ভিডিওর শুরুতে ইংরেজিতে লেখা আছে ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর যেসব স্থানে প্রকাশ্যে যাতায়াত করেন ব্যারন, সেসব স্থানের একটি গ্রাফিক দেখানো হয়েছে। এর মধ্যে আছে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারও। ভিডিওটি প্রচার করেছে ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং। সরাসরি এই সম্প্রচার সংস্থার প্রধান নিয়োগ করেন দেশটির সর্বোচ্চ নেতা। মার্কিন কর্মকর্তারা বলছেন ভিডিওটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক ভিডিওর অংশ। এসব ভিডিওর কিছুতে প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের চলাচলের তথ্য এবং তাদের হত্যার পরামর্শ দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিস, অন্যান্য সরকারি সংস্থা, স্থানীয় পুলিশ এবং বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া নানা ধরনের নিরাপত্তা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যারন ট্রাম্প একাই যে ইরানের লক্ষ্যবস্তু তা কিন্তু নয়। এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেও, সাথে মার্কিন বাহিনীর সদস্যরা। এর আগে নিজের জীবন নিয়ে ইরানের হুমকির বিষয়টি প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জুলাইয়ে তুরস্কে ন্যাটো সম্মেলনে গিয়ে ইরানের টার্গেটে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের হুমকির পর বিকল্প সামরিক বিমানে করে তুরস্ক থেকে নিজ দেশে ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলেদেরও হন্যে হয়ে খুঁজছে শহীদ খামেনির যোদ্ধারা। বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন। ইরান তার কোন ছেলেকে খুঁজছে তার আদ্যপান্ত তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহুকে টার্গেট করেছে ইরান। বিভিন্ন সূত্র বলছে ইসরায়েলি গোয়েন্দারা নিশ্চিত যে 2025 সালের
সালের ডিসেম্বরে ইয়াইরকে টার্গেট করা হয়েছিল। সেই সময় মায়ামিতে নেতানিয়াহুর ছেলের বাড়ি এবং তার চলাচলের দিকে নজর রাখছিল ইরানের গোয়েন্দারা। ঘটনা আঁচ করতে পেরে দ্রুতই ফ্লোরিডা ছেড়ে ইসরায়েলে যান নেতানিয়াহুর বড় ছেলে। যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যভেদী বার্তা পৌঁছে যাবার পর এবার নড়ে চড়ে বসেছে ওয়াশিংটনের মিত্ররা। মধ্যপ্রাচ্যে নিজেদের টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত কি তেহরানের কাছে নতি স্বীকার করতে হচ্ছে কাতারকে? যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র কাতার, তবে ইরানের সামরিক শক্তিমত্তা ও কৌশলগত চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান রক্ষায় ব্যাকফুটে ওয়াশিংটনের এই সহযোগী। পরিস্থিতি যখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে, ঠিক তখনই তড়িঘড়ি করে ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল থানি। আপাত দৃষ্টিতে একে মধ্যস্থতার চেষ্টা বলে চালানো হলেও আসল সত্য অন্য কথা বলছে। ইরানের বাংকার বিধ্বংসী ক্ষমতা এবং কৌশলগত হামলার হুমকির মুখে কাতার ভালো করেই বোঝে তেহরানকে এড়িয়ে চললে এই অঞ্চলে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। এই সফরে কাতারের মূল মাথা ব্যথার কারণ বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। যেখানে যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে প্রবাহিত হতো, সেখানে তা নেমে এসেছে মাত্র 50 লাখ ব্যারেলে। অর্থাৎ পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করে ফেলেছে তেহরান। কাতার এখন বাধ্য হয়ে তেহরানে দৌড়াচ্ছে কেবল একটাই মিনতি নিয়ে, ইরান যেন হরমুজ প্রণালীতে তাদের জাহাজ চলাচলের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করে। যুক্তরাষ্ট্র ভেবেছিল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানকে কোণঠাসা করবে, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সাফ জানিয়ে দিয়েছে অঙ্ক এত সহজ নয়। ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহাবি স্পষ্ট মার্কিনদের চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের অন্যায় নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। তা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান দেখিয়ে দিয়েছে পশ্চিমা বিমান হামলায় তাদের মনোবল ভাঙেনি, বরং তাদের হাতে থাকা হাজার হাজার নিখুঁত ড্রোন ও হাইপারসনিক মিসাইল দিয়ে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো এবং পুরো বিশ্ব তেল বাজারকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা তেহরানের আছে। এমনকি ওমানের সাথে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও রাজস্বের পূর্ণ শর্ত নিজেদের পক্ষে নিয়ে এসেছে ইরান। ফলে মার্কিন ছায়াতলে থাকা কাতার এখন অনুধাবন করতে পারছে ওয়াশিংটনের ওপর ভরসা করে কোনো লাভ নেই। মধ্যপ্রাচ্যের শান্তি বা নিরাপত্তা পেতে হলে তেহরানের শর্ত মেনেই তাদের সাথে টেবিলে বসতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম উড়িয়ে দিয়েছে। গত সংঘাতের উত্তাল দিনগুলোতে ইরান কেবল সামরিক ঘাঁটিতেই আঘাত হানেনি, বরং মার্কিনীদের গোপনীয়তার দুর্গ হিসেবে পরিচিত গোয়েন্দা নেটওয়ার্ক ও নজরদারি যন্ত্রপাতিতে এমন প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ চালিয়েছে যা মার্কিন গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। CIA এবং অন্যান্য মার্কিন গুপ্তচর সংস্থাগুলো তাদের দীর্ঘ ইতিহাসে কখনো এমন ভয়াবহ আঘাতের মুখোমুখি হননি। তেহরানের ছোড়া শত শত ড্রোন ও নিখুঁত মিসাইল আঘাত হেনে ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকার চোখ কান খ্যাত নজরদারি হার্ডওয়্যার ও সংবেদনশীল গোয়েন্দা পোস্টগুলো। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সাম্রাজ্যের এই সুউচ্চ নিরাপত্তা মিনারগুলো মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত হয় ওয়াশিংটনের ভেতরের শক্তিধর মহলগুলোর চরম আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে। এই ধ্বংসলীলার পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত এবং সুপরিকল্পিত। কাতারের মরুদ্যান থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক এবং সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোতে অবস্থিত অন্তত 11টি মার্কিন সামরিক ও গোয়েন্দা স্থাপনার শতাধিক সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তেহরান। সৌদি আরবের রিয়াদে CIA এর স্টেশন থেকে শুরু করে ইরাকের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্র, কোথাও বাকি রাখেনি ইরানের এই প্রতিশোধমূলক ঝড়। শুধু গোয়েন্দা অবকাঠামো ধ্বংস করেই ক্ষান্ত হয়নি এই সংঘাত, এর আর্থিক মূল্যও আকাশচুম্বী। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী কেবল অবকাঠামোগত মেরামত কাজ সম্পন্ন করতেই $5 বিলিয়ন বেশি অর্থ প্রয়োজন হবে। অথচ এই হিসাবের মধ্যে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, GPS জ্যামার, রাডার সিস্টেম এবং অত্যন্ত গোপনীয় যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতির বিশাল অঙ্কটি এখনো যুক্তই করা হয়নি। এক চরম অর্থনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়ে ক্যাপিটাল হিলের কংগ্রেসের দুয়ারে কড়া নাড়তে বাধ্য হয়েছে পেন্টাগন এক যুগে $100 কোটি বিশাল অঙ্কের জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড চেয়ে আবেদন পাঠিয়েছে, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে $18.2 বিলিয়ন, যা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়া প্যাট্রিয়ট মিসাইল, নেভি টমাহক এবং শক্তিশালী থার্ড উচ্চতা ইন্টারসেপ্টরগুলো প্রতিস্থাপন করতে হবে। মার্কিন প্রতিরক্ষা বাজেট ও অস্ত্রের ভান্ডারে যে গভীর খানাখন্দ তৈরি হয়েছে তা আর গোপন রাখা যাচ্ছে না। স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের ভেতরের সূত্রগুলো জানিয়েছে মার্কিন বাহিনী প্রায় 13,629টি সমরাস্ত্র ও বোমা নিক্ষেপ করেছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান পর্যন্ত গোপনে সতর্কবার্তা দিয়েছেন যে ইরানের সঙ্গে নতুন করে পূর্ণ মাত্রার কোনো সামরিক সংঘর্ষ বাঁধলে US সেন্ট্রাল কমান্ডের ইন্টারসেপ্টরের মজুদ পুরোপুরি শূন্যের কোঠায় নেমে আসতে পারে। ওয়াশিংটনের এই আকাশচুম্বী অহংকার এবং পূর্ব প্রস্তুতিহীনতা নিয়ে এখন খোদ মার্কিন সামরিক বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা তীব্র প্রশ্ন তুলেছেন। কোটি কোটি ডলার খরচ করে গড়ে তোলার রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ইরানের একের পর এক ড্রোন ও মিসাইল বৃষ্টির সামনে এত সহজে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তা নিয়ে চলছে অন্তহীন কাটাছেঁড়া। পেন্টাগন অপারেশনাল সিকিউরিটির অজুহাত দিয়ে বিস্তারিত তথ্য আড়াল করার চেষ্টা চালালেও সত্য আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট। দর্শক, নেপাল এবং চীন সীমান্তে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে তাতে নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে 1300। 1300 মানুষ নিখোঁজ হয়েছে, এর ভেতরে 500 জন বিদেশি, এর ভিতরে বহু সংখ্যক ভারতীয়, মালয়েশীয়, আমেরিকান নাগরিক রয়েছে।
এ বিষয়ে আজকের ভিডিওতে মোটামুটি যথেষ্ট তথ্য তুলে ধরে কথা বলার চেষ্টা করব। এর পাশাপাশি ইরানের সাথে আমেরিকার চলমান যে সংকট, সেই সংকট নিয়ে অনেক আলোচনা থাকবে। এর ভেতরে ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে ইরানের উপরে যদি সাম্প্রতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয় তাহলে হরমুজ প্রণালী বা অত্র এলাকার কোথা থেকেও এক ফোঁটা তেল বের হতে পারবে না। এছাড়া খবর পাওয়া যাচ্ছে ইরানের জাতীয় সংসদে আলোচনা শুরু হয়েছে, ডিবেট শুরু হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি যেটা এনপিটি, তা থেকে ইরান নিজেকে প্রত্যাহার করবে কি করবে না এই বিষয়ে আলোচনা চলছে। যদি এনপিটি থেকে প্রত্যাহার করে ইরান নিজেকে, তাহলে ইরান পরমাণু বোমা বানাবে কিনা সেই প্রশ্নই সামনে এসে দাঁড়াচ্ছে। এপাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মুসলিম দেশগুলোর ভেতরে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা উচিত এবং কোনো একটি মুসলিম দেশ থেকে আরেকটি মুসলিম দেশে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া উচিত নয়। যখন ইরান এবং আমেরিকার মধ্যে পাকিস্তান নতুন করে আলোচনার জন্য কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, তখন কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইরান সফরে গেছেন। টার্গেটটা হলো আবার কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা। আগেই আমরা জেনেছি যে কাতার আমেরিকার এই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে রাজি নয়। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো বিস্তারিত। এর পাশাপাশি আরো কিছু বিষয় থাকবে, যেমন ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছে, ইরান কি চিঠি দিল, কেন দিল এবং সেখানে দাবি কি, এই সমস্ত নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আশা করি ভিডিও ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই নেপালের বন্যা নিয়ে কথা বলি। বন্যা, ভূমিধস, ভূমিকম্প সবই হয়েছে সেখানে, এবং অ্যাকচুয়ালি সেটা শুধুমাত্র নেপালে না, নেপাল চীন সীমান্তে। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন রকমের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখেছেন যে কিভাবে ভয়ঙ্কর ভাবে ব্রিজ, কালভার্ট, ঘর বাড়ি সমস্ত সবকিছু ধ্বংস করে নিয়ে চলে গেল মুহূর্তের ভেতরে। বলা যায় যে চোখের পলকে একেবারে সাজানো গোছানো জনপদ ধ্বংস হয়ে গেল। এবং এই বন্যায়, এই ভূমিধসের পর কোথাও কোথাও 1.5 থেকে 2 মিটার স্তর, কাদার স্তর জমে গেছে। এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তো কিভাবে এই ঘটনাটা ঘটলো? প্রথমে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে হিমালয় পর্বত যেহেতু নেপালের প্রধানত, সেখানে বিরাট হিমবাহ জমেছিল। একটা হিমবাহ বহু বছরের পর বছর, যুগের পর যুগ, হয়তো শতাব্দীর পর শতাব্দী এই হিমবাহ ছিল। কিন্তু সেখানে 4.4 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে ওই বরফের যে স্তূপ, জমাট বরফ, হিমবাহ, ওই হিমবাহ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওই হিমবাহ এসে পড়ে একটা নদীতে। সেই নদীতে পড়ার কারণে এই যে বৃষ্টি বাদলা, বন্যা, পাহাড় থেকে নেমে আসা ঢল, এই সমস্ত পানি ওই নদীতে আটকে ছিল। একটা হিমবাহ, বরফের হিমবাহ মানে কোনো সাধারণ ব্যাপার না, মানে একটু ছোটখাটো 2, 4, 5, 10, 7 ব্যাপারটা তা কিন্তু না। একটা নদী আটকে দিয়েছে মানে কি, নদীটা আটকে দিয়েছে এবং বরফ তো, ঠান্ডা তো, সেটা খুব সহজে যে গলে যাচ্ছে ব্যাপারটা তাও না। এই নদী আটকে দেওয়ার কারণে নদীর অপর পাশে পানি জমেছে। পানি জমতে 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 একেবারে এমন একটা পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পানিই এক সময় একদম প্রচন্ড রকমের ছুটে এসে একেবারে জনপদ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়ে গেল। পাহাড়ের গভীরে বাঁকে বাঁকে উপত্যকা, খালের মতো যে সমস্ত জায়গা, সমস্ত সবকিছু একদম ধ্বংস করে দিয়ে গেল। গাড়ি ঘোড়া, মানুষের বসবাসের ঘর বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, এরপরে অফিস আদালত, এই যে কিওরং স্থলবন্দর, একেবারে সমস্ত সবকিছু ধ্বংস করে শেষ করে দিয়ে গেছে। এক চোখের সামনে প্রলয়ঙ্কারী ঘটনা, একেবারে হঠাৎ করে। এর ভিতরে বেশিরভাগই পর্যটক, বিরাট একটা অংশ পর্যটক। এই যে 1300 মানুষ নিখোঁজ হয়েছে, 160 জনের বেশি একদম নিশ্চিতভাবে মারা গেছে। 1300-র বেশি নিখোঁজ, তার ভিতরে 500 বিদেশি। এটা কোনো সাধারণ ব্যাপার না। আপনারা চিন্তা করেন যে চোখের পলকে 1300 মানুষ নিখোঁজ, 160 জন নিহত, আরো কত ক্ষয়ক্ষতি হয়েছে। 22 ঘন্টা পর, CNN বলছে যে 22 ঘন্টা পরে চীনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে, সবচেয়ে বেশি এফেক্টেড যে এরিয়া, সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং সেখানে আসলে ল্যান্ড রোডে বা কোনোভাবে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, হেলিকপ্টারই একমাত্র ব্যবস্থা। কিন্তু হেলিকপ্টার গিয়ে যে নামবে কোথায়, সে নামার মতো কোনো জায়গা তো নেই। সব পাহাড়ের ঢালু, পাহাড়ে তো আর হেলিকপ্টার নামার মতো কোনো জায়গা নেই, আর সে তো উঁচু নিচু। আর যেখানে নামবে সে তো কাদায় ঢাকা, নামবে কোথায়? সে এক ভয়ঙ্কর পরিস্থিতি, যার কারণে উদ্ধার কর্ম সমস্ত সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ঠান্ডা, তেমনি বৃষ্টি বাদলা, বন্যা, ভূমিকম্পের পরের পরিস্থিতি, কাদা মাটি, একেবারে জঘন্য অবস্থায়। এই অবস্থায় উদ্ধার তৎপরতা চালানোর কোনো পরিস্থিতি নেই, এরকম একটা সিচুয়েশন। এই যে 500 নিখোঁজ বিদেশি, তারা কারা? তারা হচ্ছে ভারতের 178 জন, আমেরিকার 65 জন, ইউক্রেনের 53 জন, মালয়েশিয়ার 51 জন, অস্ট্রেলিয়ার 35 জন, ব্রিটেনের 33 জন এবং কানাডার 25 জন। এই যে লোক, যারা বিদেশি লোক নিখোঁজ হলো, এই নিখোঁজ ব্যক্তিদের তারা কেন এসেছিল এখানে, কি ব্যাপার? দুটো প্রধান কারণ। একটা হচ্ছে বেড়াতে। আপনারা সবাই জানেন যে নেপালের যে পাহাড়, সেই পাহাড়ে ট্রেকিং করে যায়, উপরে ওঠে, নানান ব্যাপার আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, বহু সংখ্যক মানুষ কিন্তু এলাকায় এসেছিল, ওইটা বৌদ্ধ ধর্মের একটা পুণ্যভূমি বলা যায়, তিব্বতের কাছেই। সেখানে বৌদ্ধদের অনেক মঠ, অনেক মন্দির, অনেক কিছু আছে। সেখানে এই যে বিদেশি যারা বললাম
তাদের অনেকেই এই বৌদ্ধ মঠে মন্দিরে এই ধর্মের কাজে এসেছিল। যে কাজে আসুক, বেড়াতে আসুক, ঘুরতে আসুক, আর ধর্মের কাজে আসুক, যে কাজে আসুক, একেবারে তাৎক্ষণিকভাবে এত প্রাণ ঝরে গেল এবং 1300 মানুষ নিখোঁজ, এবং যেভাবে কাদা, বন্যা, বৃষ্টি যেভাবে ধেয়ে গেছে, প্রলয়ঙ্করী অবস্থা সৃষ্টি করেছিল, তাতে 1300 মানুষ নিখোঁজ। এর ভিতরে কয়জন বেঁচে থাকবে সেটা একটা প্রশ্ন। এবং এই যে টোটাল আসলে ক্ষয়ক্ষতির পরিস্থিতিটা কি, এই পরিস্থিতি জানতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। একেবারে তাৎক্ষণিকভাবে বা 2-1 দিনের ভেতরে এগুলো যে সব ক্লিয়ার করা যাবে মনে হয় না, কারণ সেখানে অনেক সময় লাগবে। দুর্গম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, প্রচন্ড রকমের কাদামাটি জমে রয়েছে, একেবারে মানে মারাত্মক অবস্থায়। এই কাদামাটির ভেতরে পানির চাপে, পানির তোড়ে কে কোথায় পড়ে আছে, মারা গেছে, কেউ তো জানে না। এর ভিতরে একটা মর্মান্তিক, প্রত্যেকটা মৃত্যুই মর্মান্তিক, একটা মর্মান্তিক ঘটনা নতুন করে সামনে এসেছে। এক চিকিৎসক পরিবার, স্বামী স্ত্রী দুজনেই এই চিকিৎসা কর্মের সাথে জড়িত, ডাক্তার হতে পারে অথবা নার্স হতে পারে, হাসপাতাল রিলেটেড দুজন কর্মী, এবং তাদের একটা সন্তান, ছোট বাচ্চা। এই 3 জন মারা গেছে এক পরিবারের। তারা মারা গেছে বলতে নিখোঁজ, ধরে নেওয়া হচ্ছে যে হয়তো তারা মারা গেছে, দেখা যাক কি হয়, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এক পরিবারের 3 জন। এরকম বহু কিছু ঘটেছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ, মাত্রা এবং কি পরিস্থিতি, টোটাল একটা চিত্র পেতে বেশ কয়েকদিন সময় লাগবে। তো আমরা এই ক্ষতিগ্রস্ত লোকজন, তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, শোক জানাচ্ছি, এবং আমরা আশা করব, দোয়া করব মহান রব্বুল আলামিনের কাছে যে এইরকম ঘটনা যেন তিনি আর না দেন। সে মানুষ হিন্দু নাকি বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান নাকি ইহুদি নাকি কি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানুষ তো মারা গেছে। তারা বেড়াতে এসেছিল, তারা ধর্মের কাজে এসেছিল, তারা ভাবেওনি যে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে মানুষের জীবন কত ঠুনকো, কত সহজেই একটা কিছু ঘটে যেতে পারে। আমরা আছি এই যে কথা বলছি, এর ভেতর দিয়ে কখন কার কি হয়ে যাবে কেউ জানে না। খুবই অনিশ্চিত একটা জীবন মানুষের জীবন। মানুষের জীবন আসলে প্রত্যেকটা প্রাণীর, যার প্রাণ আছে, যার মৃত্যুর প্রশ্ন আছে, তার জন্য প্রচন্ড রকমের অনিশ্চয়তা প্রতিটা পদে পদে, ক্ষণে ক্ষণে। আমরা এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই দুনিয়াতে যাতে সৎভাবে চলতে পারি, আমাদের সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার। সুপ্রিয় দর্শক, এবার আমি আমেরিকা ইরান চলমান দ্বন্দ্ব, সংঘাত, অচল অবস্থা, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরানের বিরুদ্ধে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা এই যে অর্থনৈতিক যে যুদ্ধ, এই যুদ্ধ যদি অব্যাহত থাকে, তাহলে ইরান কিছু কাজ করতে বাধ্য হবে। সেই কাজগুলো কি? মহসিন রেজাই পরিষ্কার করে দিয়েছেন যে সেই কাজগুলো হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে, বাব আল মানদেব প্রণালী বা লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল হুতিরা কন্ট্রোল করছে। এর বাইরেও মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যে সমস্ত তেল বিভিন্ন রুটে বিভিন্ন ভাবে যায়, বের হয়, সেগুলোও বন্ধ করে দেওয়া হবে প্রয়োজনে। তার মানে সহজ, প্রয়োজন ইরান এই সমস্ত তেলের পাইপ লাইনে বা যে সমস্ত বিকল্প ব্যবস্থা গড়ে তুলেছে কেউ সেগুলোতে হামলা চালিয়ে বন্ধ করে দেবে। ইরানের বক্তব্য হচ্ছে, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলের কেউ পাবে না। কারণ এই অঞ্চলে যারা তেল বিক্রি করেছে তারা প্রত্যেকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকাকে সহযোগিতা করেছে, তাদের ঘাঁটি মাটি দেশ দিয়ে। এমনকি কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, যেমন কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে ইরানের। আর বাকিরা তো ঘাঁটি দিয়ে, তাদের নিজেদের মাটি দিয়ে, তাদের আকাশপথ দিয়ে সাহায্য করেছেই। ফলে ইরানের উপরে আজকে যে আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, একতরফা নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের এক ফোঁটা তেল বাইরে যেতে পারবে না, বের হতে পারবে না। ইরানের বক্তব্য সেই জায়গা থেকে এটা মোটামুটি যথেষ্ট বিশ্বাস করা বা ধারণা করার কারণ আছে যে ইরান এই কাজ করবে, কারণ ইরান অ্যাডামেন্ট এই মুহূর্তে। ইরানের বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতো ছিলাম, আমরা পরমাণু কর্মসূচি পরিচালনা করছি শান্তিপূর্ণ, এবং ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ফতোয়া ছিল যে পরমাণু বোমা বানানো যাবে না, রাখা যাবে না, ব্যবহার করা যাবে না, এটা হারাম। নিষিদ্ধ ঘোষণা করার পর যদি সেই কাজেই ইরানের উপরে হামলা চালানো হয়, এবং এখনো কেউ প্রমাণ দিতে পারেনি যে ইরান পরমাণু বোমা বানিয়েছে, তো তাই যদি হয় ব্যাপারটা, তাহলে ইরান কেন হামলার শিকার হবে? আর হামলার শিকার যদি হলোই, তাহলে ইরান তার মতো করে এখন পাল্টা ব্যবস্থা নেবে। এই জন্য শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ না, এর বাইরেও যদি কোনো দেশে হামলা চালানোর প্রয়োজন হয়, ইরান সেটা করবে। এবং ইরান ঘোষণা দিয়েছে, যেমন সাইপ্রাস এবং বুলগেরিয়ার কথা মোটামুটি ভাবে এই মুহূর্তে বেশ আলোচনায় আছে। ইরান পরিষ্কার করে বলে দিয়েছে, সে নেটোভুক্ত দেশ হোক, আর ইউরোপের দেশ হোক, আর আমেরিকা হোক, আর যেই হোক, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে যে সহযোগিতা করবে, আমরা সেই জায়গায় হামলা চালাবো ইরানের পক্ষ থেকে। তার মানে ইরান এই মুহূর্তে অ্যাডামেন্ট যে তাদের দেশ যখন যুদ্ধের কবলে, তাদের দেশ যখন অনিশ্চয়তার ভিতরে, তাদের উপরে যখন অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা, তারা যখন তেল বিক্রি করতে পারে না, তাহলে বাকিদেরকেও এত আরাম শান্তিতে থাকতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা আমেরিকাকে সহযোগিতা করেছে বা করছে বা করবে, এর প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইরান। ইরানের এই মুহূর্তে যে অবস্থান, সেটা হচ্ছে ডু অর ডাই। এইরকম একটা অবস্থান নেওয়ার পিছনে সঙ্গত কারণও তো আছে। এমনকি যে আমি একটু আগেই বলেছি, সংবাদের মূল জিস্ট যখন আপনাদের সামনে হেডলাইন আকারে তুলে ধরছিলাম, তখন বলেছি যে ইরানের জাতীয় সংসদে এই আলোচনা হচ্ছে যে এনপিটি থেকে বের হয়ে আসা হবে কি হবে না, অর্থাৎ এনপিটিতে ইরান থাকবে কি থাকবে না। এনপিটিতে থাকার মানে হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনে চলা, অর্থাৎ ইরান পরমাণু অস্ত্র তো বানাবে না, বরং সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ যাতে হয় সেই চেষ্টাই থাকবে। ইরান বলছে আমরা তো এই প্রচেষ্টায়, এই চুক্তিতে আছি, এই চুক্তিতে থাকার পরেও যদি আমাদের উপর হামলা হয় পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে অভিযোগ তুলে, তাহলে এই চুক্তিতে থাকার তো কোনো মানে নেই, কেন থাকবো আমরা?
এই চুক্তি থেকে আমাদের লাভটা কি হলো? এই চুক্তিতে থেকে যদি আমাদের কোনো লাভ না হয় তাহলে এই চুক্তিতে আমরা থাকবো না। এইটা নিয়ে ইরানের পার্লামেন্টে ডিবেট হচ্ছে এবং ইরানের পক্ষ থেকে এখন এই কথা বলা হচ্ছে যে আমাদেরকে তো লোকজন এইভাবে চাপাচাপি করে যে তোমরা পরমাণু অস্ত্র বানাওনি, পরমাণু অস্ত্র বানানোর দিকে যাওনি, তোমাদের পরমাণু কর্মসূচি ডাইভার্ট করোনি সামরিক দিকে। তো সামরিক দিকে ডাইভার্ট না করার পরেও যদি তোমরা হামলার শিকার হও তাহলে পরমাণু বোমা কেন বানাবা না তোমরা? এইভাবে কথা বলছে। তো যখন এরকম কথা আসছে তখন ইরান আলটিমেটলি এই কথা জবাব তো দিতে পারছে না, বিশেষ করে জনগণের পক্ষ থেকে যখন আসে কথা যে আমরা পরমাণু বোমা বানাইনি কিন্তু আমরা হামলার শিকার, তাহলে আমরা কেন পরমাণু বোমা বানাবো না? আমাদের তো সেই সক্ষমতা হয়তো আছে। এই জায়গা থেকে ইরানের সংসদে ডিবেট হচ্ছে, বিতর্ক হচ্ছে, এইটা থেকে বের হয়ে আসবে কি আসবে না। আমেরিকা যা ঠেকাতে এসেছিল তার চেয়ে এখন দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, কয়েক গুণ সংকটের মুখে পড়বে। আমি আপনাদেরকে বলি, আমেরিকা এসেছিল ইরানের সরকার পরিবর্তন করে দিতে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দিতে, ইরানের অর্থনৈতিক অবস্থা একদম কাহিল করে দেবে, ইরানের নতুন একটা পুতুল সরকার বসাবে এবং সেই সরকার আমেরিকার কন্ট্রোলে চলবে। তাদের তো টার্গেটেই ছিল। যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে করতে এখন এইগুলো তো অর্জন হয়নি, বরং হরমুজ প্রণালী নতুন করে আটকে দিয়েছে ইরান এবং তা আর খুলতে পারছে না। এখন ইরান যদি সেই এনপিটি থেকে বের হয়ে বোমা বানানোর দিকে যায় তো ইরানকে কি করবে? যুদ্ধ করবে। তো যুদ্ধ তো করেছেই, ইরান তো যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত আছেই, তাহলে আর কি করবে? সেক্ষেত্রে আরেক বিপদে আমেরিকা আরেক বিপদে পড়তে যাচ্ছে। বিপদটা কি আমি আবার ক্লিয়ার করি। তারা পরমাণু কর্মসূচি ধ্বংস করতে এসেছিল, এখন ধ্বংস করা তো দূরের কথা, ইরান যদি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে এসে যদি বোমা বানানো শুরু করে, এইবার যেটা বন্ধ করতে এসেছিল সেটা আমেরিকার এই যুদ্ধের কারণে হয়ে গেল, ব্যাপারটা এরকম হবে না? তাহলে তো আরেক মহাবিপদ হলো। এখন পরমাণু বোমা যদি ইরানের কাছে থাকে তারপরে আমেরিকা কি করবে? ইসরায়েল কি করবে? মহা গেড়া করলে মহাবিপদে মহাফাদে। এইরকম একটা প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের আহ্বান আছে। ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলেছে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলো শুধু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, অর্থনৈতিক সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ একটা ফৌজদারি অপরাধ এবং এটা নিশ্চয়ই আন্তর্জাতিক আইনের অধীনে এটা অপরাধ, কারণ এটা জাতিসংঘের আওতায় দেয়নি। আমেরিকা তার পছন্দ হয়নি, তাই আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এখন আমেরিকাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপের জন্য। যুদ্ধের জন্য ক্ষতিপূরণ সেটা তো ভিন্ন জিনিস। এই যে বছরের পর বছর, যুগের পর যুগ আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে রেখেছে এবং এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ক্ষয়ক্ষতি এখন ইরান দাবি করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমেরিকার কাছে। তার মানে দিন দিন আমেরিকা ইরানের কাছে আইনগতভাবে ধরা পড়ে যাবে, আটকে যাবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এইরকম একটা অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন মুসলিম দেশগুলোর উচিত না এক দেশের মাটি ঘাঁটি আর এক মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া। শুধু তাই না, তিনি বলেছেন যে মুসলিম দেশগুলোর উচিত পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা করা, অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের উপর আমেরিকা আর বাকি আঞ্চলিক মুসলিম দেশগুলো সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। আমেরিকার সাথে তো ইরানের কোনো লেনদেন নেই, লেনদেন আছে এই সমস্ত দেশের সাথে। এই মুসলিম দেশগুলো দিয়ে ইরানকে তারা দমন করবে। এই জায়গায় ইরানের প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে আমরা সব প্রতিবেশী দেশ, আমরা মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ, আমরা কেন একে অপরের বিরুদ্ধে আমরা আমেরিকার হয়ে যুদ্ধ করবো? তিনি এই বক্তব্য দিয়েছেন। এখন মুসলিম দেশগুলো বোঝা উচিত তারা কি করবে, তাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, তিনি ইরান সফরে গেছেন এবং তিনি ইরান আর আমেরিকার মধ্যে নতুন করে ডিপ্লোম্যাটিক প্রসেস কিভাবে শুরু করা যায় সেই চেষ্টা করবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে ইরান খুব সহজে আর আমেরিকার সাথে কোনো দিকে আলাপ আলোচনা সংলাপ মনে হয় যাবে না, আর যদি যায়ও তাহলে কঠিন শর্ত দিয়ে যাবে এবং সেই শর্ত হয়তো আমেরিকা মেনেও নেবে, নিয়ে এই মিড টার্ম ইলেকশন পার হওয়ার পরে আবার ইরানের বিরুদ্ধে সেই নিষেধাজ্ঞা, সেই অর্থনৈতিক অবরোধ বা যা যা ছিল সব আবার পুনর্বহাল করবে, আবার একই অবস্থায় দাঁড়াবে। লাভ হবে ইরানের, এটা ভাবার কোনো কারণ নেই। এই বিষয়গুলো নিশ্চয়ই ইরান বিবেচনা করেই সমস্ত সবকিছু করবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে আমার মতামত জিজ্ঞাসা, আপনারা কি ভাবছেন? এই যে ইরান বলল, মুসলিম দেশগুলোর প্রতি বিশেষ করে আহ্বান জানালো যে পরস্পরের ভেতরে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা উচিত, বরং আমেরিকা নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করে পারস্পরিক সহযোগিতা জোরদার করা উচিত এবং এক দেশের মাটি আরেকটা মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। ইরানের প্রেসিডেন্টের এই আহ্বান বা এই অনুরোধে আপনারা কি মনে করেন যে আঞ্চলিক মুসলিম দেশগুলো সাড়া দেবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন।